ফ্যাসিবাদকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি অঙ্গীকার ব্যক্ত ইতিমধ্যে করেছে সেটা যদি আপনারা একটু জানতেন, তার আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। একটি বড় রাজনৈতিক দল আপনাদের ভোটে নির্বাচিত হতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন চায়, রাজনৈতিক অনৈক্য, বিভাজন, দ্বন্দ্ব, সংঘাত বিএনপি চায় না, আমিও চাই না। কিন্তু রাজনীতির নামে ঢালাওভাবে কোনো প্রতিপক্ষকে হেনস্থ করা, অসম্মান করা কোনো অবস্থাতে হবে না। বিএনপি তা চায় না, এই আসনে তা হবে না। এতগুলি মেধাবী, প্রতিবাদী, সম্ভাবনাময় তরুণের প্রত্যাশা ধারণ করে কথা বলাটা খুব কঠিন, বক্তব্য রাখাটাও কঠিন। তো সেই কঠিন কাজটি করার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। এটা অনেক চ্যালেঞ্জও বটে, কারণ আমাদের তরুণরা অসাধ্য সাধন করেছে, ফ্যাসিবাদের কবর রচিত করেছে, ফ্যাসিবাদকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইছে। এই যে যে বিভিন্ন প্রত্যাশা, আকাঙ্ক্ষা রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য যারা সজাগ আছে, সচেষ্ট আছে, প্রত্যাশা নিয়ে আছে, তাদের ভাবনার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাটা অনেক কঠিন, অনেক কঠিন। আমাদের তরুণদের কাছে আমার প্রথম আগে আহ্বান আছে একটা, সেটা হচ্ছে তারা যেভাবে সাহসী, যেভাবে প্রতিবাদী, যেভাবে সমাজটা দেখতে চায়, রাষ্ট্রটা দেখতে চায়, তার আগে আমার আহ্বান হচ্ছে একটা তাদের প্রতি, তারা একটা জায়গায় আরেকটু বেশি মনোযোগী হবে। সেটি হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, সেই জায়গায় মনোযোগী হতে হবে। রাষ্ট্রের তিনটি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ কিভাবে ফাংশন করে জানতে হবে। রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেবা খাত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিভাবে ফাংশন করে তা জানতে হবে। যখনই আপনি এটা জানবেন, তখন আমার বিশ্বাস আপনার প্রত্যাশাগুলি কোনটা দ্রুততম সময়ে পূরণ সম্ভব সেটা বুঝতে পারবেন, আর কোনটা পূরণ করবার জন্য রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রয়োজন সেটাও জানতে পারবেন, আবার কোনটা আসলেই আমাদের দেশে, আমাদের পরিস্থিতিতে একেবারেই সম্ভব না সেটাও জানতে পারবেন। আমাদের ভাবনাগুলি ভালো, কোনো সন্দেহ নেই, প্রত্যাশাটা আরো ভালো, দেশ বান্ধব, জনকল্যাণ, জননিরাপত্তা সবই আছে। কিন্তু এটা বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে যখন আমরা আরেকটু ভালো জানবো, তখন এইটা বাস্তবায়ন করবার জন্য তরুণরাও একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ডেফিনেটলি একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে সব আশা, সব ভরসা, সব দাবি ছেড়ে দিবে না। যেমন আরো ভালো হতো, যেহেতু আজকের এই তরুণদের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে অথবা ধানের শীষের প্রার্থী হিসাবে আমি এসেছি, তার আগে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি অঙ্গীকার ব্যক্ত ইতিমধ্যে করেছে সেটা যদি আপনারা একটু জানতেন, তার আমার মনে হয় যে আরেকটু ভালো হতো, আরেকটু ভালো হতো। এর অনেক সমস্যার সমাধানই বিএনপি অঙ্গীকার করেছে। একটি বড় রাজনৈতিক দল আপনাদের ভোটে নির্বাচিত হতে চায়, বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিবর্তন চায়, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন চায়, তার যে ইস্তেহার, তার যে অঙ্গীকার, সেটার উপর ডেফিনেটলি আপনাদের আস্থা রাখতেই হবে। শিক্ষা খাতে যে বিএনপি জিডিপির 5% বরাদ্দ করতে চায়, যেটা এখন 1%-এরও নিচে। স্বাস্থ্য খাতে বিএনপি 5% জিডিপির বরাদ্দ করতে চায়, যেটা এখনো 1%-এর নিচে। অর্থাৎ 5 গুণ যদি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বরাদ্দ বিএনপি নিশ্চিত করে বাড়াতে পারে, এবং তা যদি সঠিক ভাবে ব্যবহার করতে জানে, ডেফিনেটলি শিক্ষার মান, স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি, রেমিটেন্স বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি এবং আইটি সেক্টরের যে উন্নয়নের গুলি কথা বলছেন তা নিশ্চিত করা যাবে। যেমন ধরুন, শিক্ষার মান উন্নয়নে বিএনপি কি বলেছে? ওয়ান ট্যাব, ওয়ান টিচার বলা হয়েছে, ওয়ান টিচার, ওয়ান ট্যাব বলা হয়েছে, মাল্টিমিডিয়া বেস ক্লাসরুম, বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে লার্নিং উইথ হ্যাপিনেস। আরেকটা কথা বলা হয়েছে, তৃতীয় ভাষা আপনাকে শিখতেই হবে, ম্যান্ডেটরি। তৃতীয় ভাষা যদি আপনি আরবি চয়েস করেন, আমরা জানতে পেরেছি এবং আমরা দেখেছি মিডল ইস্ট থেকে 3 গুণ রেমিটেন্স আসতে পারে। কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে, শিক্ষাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, উচ্চতর জ্ঞানলব্ধ শিক্ষা
মানে গবেষণালব্ধ শিক্ষা আর কারিগরি শিক্ষা, অর্থাৎ স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করবার জন্য বিএনপি যেখানে ব্যত্যয় আছে তা পুনর্নির্ধারণ করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে বিধায় অঙ্গীকার করেছে। বিএনপি বলেছে যে 18 মাসের মধ্যে সে 1 কোটি লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চায়, কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। কিভাবে বলেছে? শিক্ষা এবং স্বাস্থ্যের মান উন্নয়ন, বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ, বলেছে দেশের আভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগ একই সাথে বৃদ্ধি করা। দ্বিতীয়ত বলেছে যে আমরা স্কিল্ড ম্যান পাওয়ারের জন্য নতুন বাজার ইতিমধ্যে অন্বেষণ করা, রপ্তানি পণ্যের নতুন বাজার বহুমুখীকরণ করার কথা বলেছে। তাতেই দেখা গিয়েছে যে 1.5 বছরের মধ্যে আমরা এই পরিকল্পনাগুলি করতে পারলে 1 কোটি মানুষের কর্মসংস্থান করা যাবে। অর্থাৎ বেকারত্ব দূর করবার জন্য বিএনপির একটি প্রকাশ্যে অঙ্গীকার। আরেকজন দাবি করেছেন রাজনৈতিক প্রতিহিংসা থাকবে কি না, যারা নিরপরাধ তারা মব জাস্টিসের শিকার হবে কি না। প্রশ্ন তার, অবশ্যই তা হবে না। রাজনৈতিক অনৈক্য, বিভাজন, দ্বন্দ্ব, সংঘাত বিএনপি চায় না, আমিও চাই না। তবে যারা অপরাধ করেছে, যে দল, ব্যক্তি, গোষ্ঠী, তারা ফৌজদারি অপরাধ যারা করেছে, যারা রাষ্ট্রে গণহত্যা করেছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, গুম করেছে, আনঅথরাইজড কিলিং করেছে, আহত করেছে, নিহত করেছে নির্বিচারে, তারা অপরাধ করেছে, রাষ্ট্রের প্রচলিত আইনে নিশ্চয়ই তাদের শাস্তিযোগ্য বিচার পাবে। কিন্তু রাজনীতির নামে ঢালাওভাবে কোনো প্রতিপক্ষকে হেনস্থ করা, অসম্মান করা, অনিরাপদ করা কোনো অবস্থাতে হবে না। বিএনপি তা চায় না, এই আসনে তা হবে না। আরেকজন বলেছেন হাদি নির্মমভাবে হত্যা হয়েছে। হাদি আমার খুব স্নেহধন্য ছিল, আমার সাথে এমন কোনো সপ্তাহ নেই যে তার 2 থেকে 3 বার টেলিফোনে কথা হতো না। 2-3টি টক শো তো টেলিভিশনে আমার সাথে তার কথা হয়েছে। আমি তাকে অনেক পছন্দ করতাম, সেও আমাকে বেশ পছন্দ করতো। প্রতিবাদী ছেলে ছিল, অনাকাঙ্ক্ষিতভাবে টার্গেট কিলিং এর শিকার হয়েছে। তার হত্যা শুধু হাদির হত্যা নয়, বাংলাদেশকে অকার্যকর করার হত্যা। বাংলাদেশে যারা সাহস নিয়ে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তাদের স্তব্ধ করার হত্যা, তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার হত্যা। হাদি হত্যার বিচার হতেই হবে। বিএনপি এই ধরনের ঘটনা প্রশ্রয় দেবে কিনা এরকম প্রশ্ন ছিল। মনে রাখবেন, বিএনপি গত 17 বছরে গুম, খুন, আনঅথরাইজড কিলিং, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যার শিকার সবচেয়ে বিএনপি হয়েছে। তারপরে বিএনপির অঙ্গীকার হচ্ছে কোন বিচার বহির্ভূত হত্যা দেশে হয় নাই, হবে না, হচ্ছে না আপাতত। হাদির হত্যা আমি বলছি না যে বিচার বহির্ভূত হত্যা, এটা টার্গেট কিলিং। বিচার বহির্ভূত হত্যা মিন করে রাষ্ট্র যখন কাউকে কিল করে, রাষ্ট্র যখন প্রচলিত আইনে বিচার না করে। গুম যেটা হয়েছে রাষ্ট্রবাহিনীর হাতে, যেটা হয়েছে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে হত্যা, তার মানে এটা বিচার বহির্ভূত হত্যা। তার মানে হচ্ছে আরেকটা আছে যে এই যে বিচার বহির্ভূত যে হত্যাগুলি আছে, বিএনপি সম্পূর্ণভাবে তার নীতিগত বিরোধী। কোনো অবস্থাতে বিএনপি সরকার গঠন যদি করার সুযোগ হয় আপনাদের রায়ের ভিত্তিতে, বিচার বহির্ভূত হত্যা বাংলাদেশে সংগঠিত হবে না। তরুণদের বিএনপি রাজনীতি করার সুযোগ আছে কিনা? আমরা তো তরুণদেরই চাইছি। আপনাদের মতন তরুণদের রাজনীতি আমরা সুযোগ করে দিতে চাই। তবে এখানে ব্যক্তিগতভাবে আমার একটা মত আছে, আপনার শিক্ষা জীবন শেষ করে রাজনীতিতে যদি আপনি পদার্পণ করেন, তখন জাতি বেশি উপকৃত হয়, রাষ্ট্র বেশি উপকৃত হয়। এই মেধাবী তরুণদের মেধার বিকাশটা প্রথম, তারপর মেধার রাষ্ট্রে প্রয়োগটা দ্বিতীয়। আমরা চাই আগে আপনি মেধাবী হয়ে উঠুন, সচেতন হয়ে উঠুন, এবং আপনি এমন একটা যোগ্যতা ধারণ করুন যে যোগ্যতাটা দিয়ে আপনি দেশ জাতির পাশে আপনাকে নিবেদিত করতে পারেন। যার ফলে আমরা তরুণদের রাজনীতি সবার জন্য বিএনপির রাজনীতি উন্মুক্ত। তার কথার মধ্যে আরেকটা কথা ছিল যে মানসম্মত রাজনীতি, এটা ঠিক, সব রাজনৈতিক দলের কিছু দুর্বলতা আছে, আমাদের মধ্যেও কিছু দুর্বলতা আছে।
আমাদের যত নেতা কর্মী শুভানুধ্যায়ী আছে তারা আরেকটু জানা, আরেকটু শানিত, আরেকটু দায়িত্ব পরায়ণ হলে ভালো হতো। তবে মনে রাখবেন, গত 17 বছরে যেখানে রাষ্ট্র কর্তৃক রাজনীতি নিধন করা হয়েছে, রাজনীতিকে গ্রুমিং করার রাষ্ট্রেরও দায়িত্ব, রাষ্ট্র কিন্তু সেখানে সেই দায়িত্ব পালন করে নাই। রাষ্ট্র রাজনীতিবিদদের নিধন করেছে, নিশ্চিহ্ন করেছে, তাদের কোনো রকমের ভাবে বেড়ে ওঠার সুযোগ দেয়নি, যার ফলে অনেক প্রতিভাবান তরুণ অথবা অনেক প্রতিষ্ঠিত নাগরিক রাজনীতিতে এসে দেশ এবং জাতির হয়ে কাজ করার সুযোগ গত 17 বছরে পায়নি। এই প্রতিকূলতার মধ্য দিয়ে যারা এসেছেন, ঝুঁকি নিয়েছেন, রাজনীতি করতে চেয়েছেন, তাদের মান আপ টু দ্য মার্ক না হলেও তাদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। এবং তারাও আমি মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তান, তার যতটুকু আছে ততটুকুই সে দেশের প্রয়োজনে দিতে চেয়েছে। তবে এটা ঠিক যে এখন প্রয়োজন হয়েছে যারা অতীতে ছিলেন, আগামীতে আসবেন, তাদের মধ্যে সমন্বয় করে একটি সব শ্রেণী পেশার মানুষের কল্যাণ নিশ্চিত হয় এরকম একটি রাজনীতি প্রতিষ্ঠিত করা। বিএনপি সেই প্রক্রিয়ার মধ্যে আছেন এবং যে কোনো তরুণের যে কোনো পরিস্থিতিতে বিএনপি রাজনীতির সাথে যুক্ত হওয়ার অবাধ সুযোগ রয়েছে। পরিচ্ছন্নতা নিয়ে কথা আসছে, আরেকজন এক বোন দাবি করেছেন যে কোনো এক নারী বোন হেনস্থার শিকার হয়েছেন, একটি দল, আমি নাম বলতে চাইছি না, তাকে প্রভাব খাটিয়ে জামিন করিয়ে নিয়ে আসছেন এবং পরে ফুলের মালা দিয়ে বরণ করেছেন। তিনি বলেছেন, আমার আসনে কোনো নারী যদি এভাবে নিগৃহীত শিকার হয়, হেনস্থার শিকার হয়, আমি তাকে শাস্তি দেব কি না। নারী বোন খুব সরলভাবে বলেছেন, কিন্তু নারী বোন জানেন না কোনো মানুষকে শাস্তি দিতে পারেন না। একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন অপরাধীকে শাস্তি দিতে পারেন না, আইনের আওতায় আনতে পারেন মাত্র। অতএব এই ধরনের ঘটনা যদি আমার আসনে বা আমার জানা মতে ঘটে, অবশ্যই সেই অপরাধী আইনের আওতায় আসবেনই। কিন্তু শাস্তি তিনি কতটুকু পাবেন, আদৌ পাবেন কিনা, সর্বোচ্চটা পাবেন কিনা, তা নির্ভর করবে আমার দেশে বিদ্যমান বিচার ব্যবস্থার উপর। তবে প্রভাব খাটিয়ে রাজনৈতিক আনুকূল্যে তিনি যে পার পাবেন না সেটা আমি নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। অনেকে সমস্যার কথা বলেছেন, কিন্তু আমি খুব ব্যথিত কেউ সম্ভাবনার কথা বলেননি। তরুণদেরকে সমস্যা সমাধান করতে হবে আর সম্ভাবনাটা বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের অনেক সম্ভাবনা আছে, আমাদের অনেক অর্জনও আছে। আমরা কৃতজ্ঞ জাতি হতে চাই, আমরা সম্ভাবনার সবটুকু ব্যবহার করে আরো উন্নত এবং সমৃদ্ধ জাতি হতে চাই। শুধু সমস্যার মধ্যে নিবন্ধন থাকতে চাই না। সমস্যাগুলি সমাধান হবে। যে সমস্যাগুলি বলেছেন তার কিছু আছে জাতীয় সমস্যা, কিছু আছে স্থানীয় সমস্যা। আমি আপনাদের বলতে চাই, স্থানীয় সমস্যাগুলি ইতিমধ্যে আমি চিহ্নিত করেছি। গত প্রায় 2 মাসে আমি 5 শতাধিকের উপর মত বিনিময় সভা করেছি আমার এই নির্বাচিত আসনে। আমি যে সমস্যাগুলি পেয়েছি তার অধিকাংশই হচ্ছে সেবা খাতের দুর্বলতা, অর্থাৎ সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেশা, তিতাস তারা যথোপযুক্তভাবে ফাংশন করছেন না। যতটুকু সামর্থ্য আছে তার 3 গুণ করা প্রয়োজন। ঢাকা শহরে যে ধারণ ক্ষমতার মানুষ বসবাস করার জন্য উপযুক্ত তার 4 গুণেরও বেশি মানুষ বসবাস করছে। ধানমন্ডির কথা বলি, এটা একটা আবাসিক এলাকা। এখানে স্কুল হয়েছে অনিয়ন্ত্রিত এবং অনেক। বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যেটা এখানে হওয়ার কথা ছিল না, হয়েছে। হাসপাতালের নগরী হয়ে গিয়েছে। একটা আবাসিক এলাকার ধারণ ক্ষমতা থাকে, যে হারে স্কুল, কলেজ, হাসপাতাল হয়েছে এবং বাণিজ্যিক ব্যবহার বেড়েছে, এই ধানমন্ডি এলাকার পক্ষে এই লক্ষ লক্ষ মানুষকে অ্যাকোমোডেট করা খুব কঠিন। তাদের নিত্য প্রয়োজন, তাদের যাতায়াত, তাদের নিরাপত্তা, তাদের চলাফেরা, এই সব কিছু ভেঙে পড়ার উপক্রম। এই সমস্যার সমাধান কোন মেম্বার অফ পার্লামেন্ট উদ্যোগী হতে পারে, কিন্তু সমাধানটা রাতারাতি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। আপনি কি পারবেন সবগুলো স্কুল বন্ধ করে দিতে?
আপনি কি পারবেন এই সবগুলি হাসপাতাল অন্যত্র সরিয়ে নিয়ে যেতে রাতারাতি? অথবা সরকারের যদি নীতি নির্ধারণী কোনো ব্যবস্থা না থেকে থাকে, আমরা দিনে দিনে ধীরে ধীরে এই সমস্যাটা ধানমন্ডি এলাকায় জেঁকে বসেছে। ইবনে সিনার সামনে যদি যান, ওখানে চলাচল করা একেবারে দুরূহ হয়ে গিয়েছে। নামে হাসপাতাল, কিন্তু ওখানে নাই এমন কিছু নাই। যানজট তৈরি করা হচ্ছে সেবা খাতের নামে বলা হচ্ছে। আমি যেটা সিদ্ধান্ত নিতে চাই, প্রথম কথা হচ্ছে কিছু সমস্যা আছে যেটার জন্য আমার সরকারের দ্বারস্থ হতে হবে। কিছু ব্যক্তি উদ্যোগে করা যাবে যখন আপনারা পাশে থাকবেন। আমার মনে হয়েছে এই সমস্যা আপনি আমি জড়িত। আমি যদি আপনাদের ভোটে মেম্বার অফ পার্লামেন্ট হই, আমি বাইরের কেউ না, এই এলাকারই বাসিন্দা। অর্থাৎ যে সমস্যা আপনাকে পীড়িত করে, একই সমস্যা আমাকেও পীড়িত করে। আমি আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলি চিহ্নিত করেছি। সমাধান কিভাবে হবে তাও নির্দিষ্ট করেছি। শুধুমাত্র একটা নির্বাচিত সরকার হলে আমার জায়গার থেকে শতভাগ চেষ্টা থাকবে এই সমস্যাগুলি সমাধান করবার জন্য। আর যে সমস্যাগুলি সমাধানের জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার, সে ব্যাপারে আপনাদের প্রতিনিধি হিসাবে আমি পার্লামেন্টে এবং রাষ্ট্রে সক্রিয় থেকে আপনাদের প্রত্যাশা পূরণে ব্রত থাকব। যে আস্থা আপনারা আমার উপর রাখছেন অথবা রাখবেন, তার অমর্যাদা করব না ইনশাআল্লাহ। মাদক অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সবাই বলছেন মাদক বিক্রি হয় আড়ালে, আবডালে, অগোচরে বন্ধ করতে হবে। অবশ্যই রাষ্ট্র চিন্তা করে, রাষ্ট্র চেষ্টা করে, প্রশাসনও চেষ্টা করে মাদক বিক্রি বন্ধ করার জন্য। আমাদের সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সজাগ করে মাদক বিক্রি সম্পূর্ণ বন্ধ করার চেষ্টা থাকবে। এর সাথে আমার আর দুটি বিষয় যুক্ত আছে। একটা হচ্ছে পরিবারকে সচেতন করার জন্য সামাজিক আন্দোলন দরকার। আপনি মাদক বিক্রি বন্ধ করবেন, আর মাদক সেবী বাড়ছে, বন্ধ করতে পারবেন? কোনোদিন পেরেছে কেউ? তিনটি কাজ করতে চায়। আর তৃতীয়টি হচ্ছে ইতিমধ্যে যারা মাদক সেবী হয়েছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। অর্থাৎ নতুন করে যাতে মাদক সেবী না হয় সে ব্যাপারে পরিবার, পরিজন, সমাজ আমরা সবাই সচেতন থাকব। এবং আরো বেশি কি করব, আপনার যেটাকে বলা হয় সতর্ক থাকব। পরিবার থেকে সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কিভাবে সময় ব্যয় করছে, ক্লাসে ঠিক মতো যাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, তার যারা বন্ধু তাদের নেচারটা কেমন, হ্যাবিটটা কেমন জানার চেষ্টা করব, যাতে নতুন করে কেউ মাদকে আবার আসক্ত না হয়। আর যারা ইতিমধ্যে আসক্ত হয়েছে তাদের জন্য আমার একটা কর্মসূচি থাকবে। যারা নিম্ন আয়ের, তাদের প্রয়োজনে ফ্রি ট্রিটমেন্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় কিনা, যারা সক্ষম আছে তাদেরকে উৎসাহিত করে তাদেরকেও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, যে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আছে, সেটা ইনশিওর করতে হবে। লাস্ট কথা হচ্ছে মাদক সেবীকে কেউ ঘৃণা করবেন না, অবহেলা করবেন না, তাচ্ছিল্য করবেন না, সামাজিকভাবে হেয় করবেন না। মনে রাখবেন, সে আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে। মাদক সেবা কিন্তু একটা ডিজিজ। যে একবার আসক্ত হয়েছে সে হয়তো ভুল করেছে, কিন্তু সে যদি আপনার স্নেহ না পায়, উৎসাহ না পায়, সহযোগিতা না পায়, সে কিন্তু স্বাভাবিক জীবনে আসতে পারবে না। অর্থাৎ আমাদের এ ব্যাপারেও কিন্তু আমরা আমাদের সচেতন হওয়ার দায়িত্ব রয়েছে, তরুণদের, সব বয়সের মানুষের। যে একজন মাদক সেবী, তিনি একজন অসুস্থ মানুষ, তিনি হয়তো প্রতিবন্ধী হয়ে গিয়েছেন মেন্টালি ভাবে। আসুন আমরা তাকে আদর, সমাদর, স্নেহ এবং সুযোগ দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করি। এই উদ্যোগটা খুব জরুরি আমাদের দেশে। আমার অঞ্চলে অর্থাৎ ঢাকা 10 আসনে আমি ব্যক্তি উদ্যোগে হোক, সরকারি উদ্যোগে হোক, এই সমস্ত মাদক সেবী যারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আরেকজন বলেছেন যোগাযোগের জন্য যদি আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাই সুযোগ থাকবে কিনা। অ্যাপসের মাধ্যমে যোগাযোগের প্রস্তাবনা দিয়েছেন, আমি এটা সাদরে আনন্দে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অবশ্যই অ্যাপস থাকবেন, অফিস থাকবেন, নির্দিষ্টভাবে যোগাযোগ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের প্রতিবেশী, এই ধানমন্ডির অধিবাসী, অতএব আমার সাথে যোগাযোগ করাটা খুব কঠিন কিছু হবে না। আমি আপনাদের দৌড় গোড়ায় আছি, আপনারাও আমার দৌড় গোড়ায় আছেন। অতএব যোগাযোগ নিয়ে অতীতের যে অভিজ্ঞতা, 17 বছরে ইলেকশন ছাড়া মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, আপনাদের সমস্যা ধারণ করারও প্রয়োজন হয়নি, আপনাদের কাছে আসারও প্রয়োজন হয়নি। অতএব কোনোটা না করে যদি মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাওয়া যায় ভোট ছাড়া, নিশ্চয়ই তার দায়িত্ব থাকে না। সেটা গত 17 বছরে ছিল।
এর আগে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন তারা কেউই এই ঢাকা 10 আসনে বসবাস করতেন না বিধায় তাদের দেখা পাওয়া যায়নি। আমি যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা, আমি আপনাদের প্রতিবেশী, ভাই, বন্ধু, শরীর, অতএব আপনাদের দৌড়গোড়াতেই আমি আছি। আরেকজন বলেছেন 6 মাস পর পর এরকম মিটিং করে কি করণীয়, সমস্যা কি আছে জানবো কি না। আমি তো ভয়ই পাচ্ছি 6 মাস পর আসার পর সরকার গঠন করে আপনাদের সম্মুখীন হওয়াটা কতটুকু চ্যালেঞ্জিং হবে সেই ভয়ে তো আমি ভীত আছি। তার কারণ হচ্ছে আমরা সম্ভাবনার কথা বলি, আমার রাষ্ট্রের সীমাবদ্ধতা কথাটা অনেকেই জানি না। সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন কি বলে রাখি, আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চলেছি। রাতারাতি সুফল পাওয়া না গেলেও আপনাদের মতো সাহসী তরুণরা যদি সজাগ আছে, আমাদের পাশে আছে, আমরাও জাতির উদ্দেশ্যে করণীয় নিয়ে জনগণের অবাধ ভোটে রাষ্ট্র ব্যবস্থাপনা করার আশা রাখছি। সেই পরিবেশ তৈরি হলে ডেফিনেটলি আপনাদের এই সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান হবেই হবেই। সবচেয়ে বড় কথা কি জানেন, আমাদের অর্জন হচ্ছে আগামীতে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় থেকে ক্ষমতা প্রয়োগ করার সুযোগ আর থাকছে না। সব রাজনৈতিক দল সব সরকারকেই নির্দিষ্ট টাইম পর ক্ষমতা হস্তান্তর করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। এই যে জনগণের ক্ষমতায়ন, এই যে সমান সুযোগ নিয়ে নির্বাচন ফেস করার যে অঙ্গীকার আমরা করেছি, সেটি যদি প্রতিষ্ঠিত করা যায় তার মানে হচ্ছে গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, জনবান্ধব সরকার, কার্যকর পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হলেই দেখবেন যে রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত পরিবর্তন নিশ্চিত হচ্ছে এবং পর্যায়ক্রমে আপনি আপনার এই সমস্যা যেগুলি আছে তার থেকে উত্তরণের সুযোগ পাচ্ছেন। আমরা শুরুটা করতে চাই, ঐক্যবদ্ধভাবে করতে চাই, ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে করতে চাই না, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়ে করতে চাই। আমরা এভাবে যদি এগিয়ে যেতে পারি, ডেফিনেটলি আগামী দিনের আমরা পাচ্ছি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা। একটি কারণ, আপনাদের এই উপস্থিতি রাজনীতিকে জবাবদিহি করে, আপনাদের এই উপস্থিতি রাজনীতিবিদদের করণীয় নির্ধারণে সহায়ক হয়। পশ্চিমা ধাঁচের রাজনীতি যেটা আপনারা এখন দেখছেন, যেটা আপনারা ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান, সেটা একদিন হয়নি। আপনাদের মতো এভাবে ওই দেশের জনগণ উপস্থিত থেকে রাজনীতিবিদদেরকে বাধ্য করেছেন বিধায় আজকে সেখানে জবাবদিহিতা হয়েছে। আজকে সেখানে জনবান্ধব রাজনীতি হচ্ছে, আজকে সেখানে জনগণের ক্ষমতায়ন হয়েছে। আজকে পশ্চিমা বিশ্বে কি হয়েছে, অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না, কারাগার সব বন্ধ হয়ে যাচ্ছে। একটাই কারণ, রাজনীতিবিদ, জনগণ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা সেতু বন্ধন তারা তৈরি করতে পেরেছে। আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা সেই সেতু বন্ধন তৈরি করতে চলেছি। এই ব্রিজ স্টেট, গভর্নমেন্ট, পলিটিশিয়ান এবং পাবলিক এর মধ্যে যখন এই ব্রিজ তৈরি হয়ে যাবে, যে ব্রিজটা এই সন্ধ্যা আমাদের মধ্যে আছে, চমৎকার সন্ধ্যা, চমৎকার আয়োজন, এভাবেই ধীরে ধীরে যদি আমরা জবাবদিহি থাকতে জানি, মিথস্ক্রিয়ার মাধ্যমে কার কি করণীয় সেটা যদি বুঝতে শিখি, যে সিদ্ধান্ত হলো তার প্রতি যদি অটল থাকি, যেখানে অন্যায় হবে তার বিরুদ্ধে যদি সরব থাকি, আমার বিশ্বাস এই বাংলাদেশ যে তরুণরা আজকে যে মতামত ব্যক্ত করছেন, আগামী দিনে সেই বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আপনাদের আয়োজন, যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। যারা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে ধন্য করেছেন, সার্থক করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।